হ্যালো, এটা দি বিকো কম্পিউটার ল্যাব অ্যান্ড ট্রেনিং সেন্টারের করোনাকালীন দ্বিতীয় অনলাইন ক্লাস। গত ক্লাসে আমি অ্যাক্সেস নিয়ে বেসিক অ্যাক্সেস নিয়ে বলেছিলাম। এই ক্লাসেও আমি অ্যাক্সেস নিয়ে বলবো, কারণ গত ক্লাসটি আমি ইংরেজিতে করার কারণে অনেক স্টুডেন্টে বলেছে তারা বুঝতে পারে না ঠিক। তাই আমি এই ক্লাসটি বাংলাতে নিচ্ছি। আহ, আশা করি আমার স্টুডেন্টরা বুঝবেন, এবং যদি কোনো সমস্যা থাকে এটার কমেন্ট করতে পারেন, অথবা আমার সাথে সরাসরি ফোনে অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আহ, প্রথমে আমরা অ্যাক্সেস কি এটা নিয়ে একটু ধারণা নেব। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটি উইন্ডোজ এমএস অফিসের একটি শক্তিশালী একটি ডাটাবেস প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা খুব সহজে সুন্দর একটি ডাটাবেস তৈরি করে দিতে পারি আমাদের প্রয়োজন মতো। এই ডাটাবেজের মধ্যে আমাদের যে ইয়েগুলো থাকতে হবে, কন্টেন্টগুলো থাকতে হবে, তার মধ্যে হচ্ছে কোয়ারি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো মডিউল ইত্যাদি থাকতে পারে। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম, তার সাথেও আরও অনেক নাম নাম করা অথবা ওয়েল নোন প্রোগ্রাম আছে, যেমন ওরাকল, এসকিউএল লাইট, পোস্ট জিআরআই এসকিউএল, মাইক্রোসফট এক্সকিউএল সার্ভার, আইবিএম ডিবি2, মাইক্রোসফট। এগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের মতোই কাজ করে। পুরোপুরি একরকম না হলেও মানে ওদের কাজ করার ধরন একই। আচ্ছা, মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটি আরডিএমএস ডাটাবেস। আরডিএমএস ডাটাবেস মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটি সুবিধা হচ্ছে যে আপনি যদি একটি টেবিল, মনে করেন আপনার একাধিক টেবিল আছে, এবং একাধিক টেবিলে আপনার আহ, যে ডাটাটা আছে, মনে করেন এক টেবিলে যে ডাটা আছে আরেকটা টেবিলে সেম ডাটা আছে। মনে করেন আপনার কাস্টমার, একটি শপের কাস্টমার আছে, আবার ইনভয়েস আছে। এটার জন্য আমরা যদি দুইটা টেবিল তৈরি করি, দেখা যাচ্ছে যে ইনভয়েসের জন্য যে যে আমার কাস্টমার ইনফরমেশন দরকার, সেটা আমি চাইলে কাস্টমার টেবিল থেকে নিয়ে আসতে পারি। আমরা সামনে যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন এটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে আরডিএমএস এর বৈশিষ্ট্যগুলো কি। আরডিএমএস এর বৈশিষ্ট্য হচ্ছে আরডিএমএস এর সাহায্যে সহজেই টেবিল তৈরি ও ডাটা ইনপুট দেওয়া যায়, এবং একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। একটু আগে যা আমি বললাম। তারপর হচ্ছে আরডিএমএস এর সাহায্যে একটি ডাটাবেসের একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, এবং এক ডাটাবেসের সাথে অন্য ডাটাবেস তথ্য আদান প্রদান করা যায়। যেটা যেটা হচ্ছে মাল্টি ইউজার, মানে একাধিক ইউজার এটা একটি ডাটাবেস আপনার ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আরডিএমএস এর সাহায্যে ডাটাবেস টেবিলে ডাটাগুলো সাজিয়ে উপস্থাপন করা যায়। ডাটাগুলো বিভিন্ন ফরম্যাটে রিপোর্ট তৈরি করা যায়, এবং ডেটার ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। এটা একটা, মনে করেন আপনি একটি কোম্পানিতে আছেন, আপনাকে বলা হলো একটি রিপোর্ট তৈরি করার জন্য। তো আপনি এই মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে আপনার সহজেই আপনার মনে করেন সেলস রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, যাই বলেন না কেন, একটু সহজ সুন্দর উপায়ে এই আরডিএমএস বা এক্সেসের মাধ্যমে আপনি উপস্থাপনা করতে পারবেন। তারপর হচ্ছে উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়, এবং ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। আমরা ডাটা ভ্যালিডেশন সম্পর্কে এক্সেলে কিছু জেনেছি। এর কনসেপ্ট সেমই, মানে ডাটা ভ্যালিডেশন বলতে বোঝা যাচ্ছে যে আপনি একটি ডাটা রেঞ্জ তৈরি করে দিবেন, ওই ডাটার মধ্যে ডাটা ইনপুট হলো কিনা এটা জাস্ট নিশ্চিত করার জন্য ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা হয়। আর ফর্ম তৈরি করা, আমরা যখন সামনে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে একটু ফর্ম তৈরি করাতে হয়। মানে আমরা তো যে এক্সেল যখন ইউজ করছি তখন দেখছি যে আমরা সেলের মধ্যে ম্যানুয়ালি ডাটা ইনপুট দিতে হয়, কিন্তু এক্সেসের বেলায় আপনি চাইলে একটি ফর্মের মাধ্যমে, সুন্দর ফর্মের মাধ্যমে ডাটা ইনপুট দিতে পারেন টেবিলে, এবং সাধারণত এক্সেসে এটাই করা হয়।
অন্য কোনো আচ্ছা, পরেরটা হচ্ছে অন্য কোনো প্রোগ্রাম থেকে ডাটা ইনপুট করে ডাটাবেজ ব্যবহার করা যায় এবং ডাটাবেজের ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায়। যেমন হয়তো আপনার ডেটা আছে এক্সেল এর মধ্যে, মানে আপনার কাস্টমার লিস্ট অথবা আপনার সেলস রিপোর্ট হয়তো আপনার এক্সেল এর মধ্যে আছে, আপনি চাইলে সহজেই আপনি এক্সেসে এটা ইনপুট করতে পারেন। এবার আসা যাক এক্সেসের যে আপনার চারটি অবজেক্ট আছে তার সম্পর্কে একটু আমরা জেনে নেই। এক্সেসের চারটি অবজেক্ট, একটি হচ্ছে টেবিল, একটা হচ্ছে কোয়ারি, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে রিপোর্ট। টেবিল হচ্ছে আপনার সেই পাত্র, আমি যদি ডাটাকে পানি এবং টেবিলকে পাত্র হিসেবে তুলনা করি, তাহলে টেবিল হচ্ছে আপনার সেই পাত্র যেখানে আপনার ডাটা থাকবে, পানি থাকবে। যেটা মনে করি আমরা যদি কোনো পাত্রে পানি রাখি, যে পাত্রটা যে আকৃতি থাকে সেই পানিটা সেই আকৃতি ধারণ করে। তো আপনার টেবিলটা হচ্ছে সেই পাত্র যে আপনি যেখানে ডাটাটা রাখবেন। মনে করেন আপনার নেম হচ্ছে এক ধরনের ডাটা, আপনি টেবিলকে সেভাবে আপনার তৈরি করতে হবে যে এটা টেক্সট যাতে হোল্ড করতে পারে। তো আমরা সামনে যখন একটি টেবিল তৈরি করব, সেটা নিয়ে টেবিল তৈরি করব এবং প্র্যাকটিক্যালি কোয়েরি, ফর্ম, রিপোর্ট সবগুলোই তৈরি করব, তখন আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে যা বলছে হচ্ছে টেবিল হচ্ছে এমএস এক্সেস সকল ডাটা সমূহের টেবিল সংরক্ষিত হয়। এমএস এক্সেস সকল ডাটা সমূহই টেবিলে সংরক্ষিত হয়। একটু আগে যেটাই বললাম যে ডাটা আপনি সব এই টেবিলে রাখবেন, সেখান থেকে আপনি প্রয়োজন মতো ডাটা পুল করবেন। আচ্ছা, আর এ কারণেই টেবিলকে ডাটাবেজের হার্টও বলা হয়। টেবিল হলো র এবং কলামের সমন্বয়। এটা আমরা আগেই জেনেছি যে টেবিল হলো র এবং কলামের সমন্বয়ে তৈরি হয়। আপনি যদি এক্সেল করে থাকেন তখন বলা হয়েছে, কিন্তু এক্সেসে আপনার টেবিল র এবং কলাম সেভাবে বলা হয় না, এটাকে অন্যভাবে বলা হয়। আমরা সামনে জানব। আচ্ছা, এখানেই বলতেছে এমএস এক্সেস এর র কে রেকর্ড এবং কলামকে ফিল্ড হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ আমাদের যে কলামটা, সেটাকে পুরো একটা ফিল্ড হিসাবে চিহ্নিত করা হবে এবং এই ফিল্ডের প্রত্যেকটি একই ধরনের ডাটা টাইপ হয়ে থাকে। ডাটা টাইপ সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো এটা মনে রাখতে হবে এই পর্যায়ে যে একটি অ্যাক্সেসের যে আপনার র, এটাকে বলে রেকর্ড এবং কলামকে বলে ফিল্ড। মূলত টেবিল হলো ক্লোজলি রিলেটেড তথ্যসমূহ স্টোর করে থাকে। ধরুন আপনি একটি কম্পিউটারের ব্যবসা পরিচালনা করেন, আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার রিলেটেড মালামাল বিক্রি হয়। এর জন্য আপনি একটি ডাটাবেস তৈরি করেছেন, যার ফিল্ডগুলো হচ্ছে আইডি, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস। আপনি যদি আরো কোনো তথ্য যুক্ত করতে চান, যেমন আপনি চাচ্ছেন প্রতিটি কাস্টমার বিক্রিত পণ্যের নামে লিপিবদ্ধ করবেন, এজন্য আপনাকে শুধুমাত্র পূর্বে টেবিলের মধ্যে নতুন একটি ফিল্ড যুক্ত করে তার ভেতরে তথ্য ইনপুট করে দিতে হবে। এটা আসলে প্র্যাকটিক্যাল দেখলেই ভালো হয়। তারপরেও আমি একটি জাস্ট বোঝার জন্য এই পর্যায়ে বলতেছি যে, মনে করেন আমরা যেভাবে এক্সেলে নিউ কলাম অ্যাড করতাম, সেইভাবেই এখানে আপনি চাইলে একটি কলাম বা ফিল্ড, এক্সেসে একটা ফিল্ড বলে, নতুন ফিল্ড তৈরি করে এই জায়গায় আপনারা ডাটা ইনপুট করতে পারেন। আচ্ছা, ফর্ম। এখানে ফর্মের ডেফিনিশন দেওয়া হয়েছে, কোয়ারি ডেফিনিশন দেওয়া হয়েছে। আমি খুব দ্রুত একটু বলে ফেলি। ফর্ম হচ্ছে রেকর্ড সময় ইনপুট, মডিফাই এবং ভিউ করার জন্য ফর্ম ব্যবহার করা হয়।
আমরা একটু আগেই বলেছিলাম যে ফর্ম কেন ব্যবহার করা হয়। আমরা আগে এক্সেলের মধ্যে ম্যানুয়াল ডাটা ইনপুট দিতাম, এখন আমরা ফর্মের মাধ্যমে দিব। যে ফর্মটা আপনি শুধু ডাটা ইনপুটও না, ডাটা দেখার জন্য ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে কোয়েরি। কোয়ারি দ্বারা ডাটা সমূহ খুঁজে বের করা যায়। কোয়ারি শব্দের অর্থ তো আমরা মোটামুটি সবাই জানি, যে খুঁজ করা বা চাওয়া। আপনি ওই আপনার ডাটা, যে ডাটা যে মনে করেন টেবিলে যে ডাটা স্টোর করেছেন, সেখান থেকে আপনি চাইলে ডাটাটা আপনার চাহিদা মতো কোয়ারির মাধ্যমে পুল করতে পারেন অথবা নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে রিপোর্টটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য। বিভিন্ন ধরনের রিপোর্ট হয়ে থাকে, যেমন ডিজিটাল রিপোর্ট, সামারি রিপোর্ট, ক্রস ট্যাবুলেশন রিপোর্ট, গ্রাফিক্স অ্যান্ড চার্ট রিপোর্ট, ফার্মস রিপোর্ট এবং লেভেল রিপোর্ট। রিপোর্টের বিভিন্ন অংশ থাকে। এটা সাধারণত মনে করেন থিওরিক্যাল এক্সামে আসতে পারে, সেজন্য আপনার জানা রাখা ভালো। অথবা আপনার অবশ্যই এটা আপনার প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখন এই রিপোর্ট সম্পর্কে ধারণা থাকলে আপনি ভালো রিপোর্ট তৈরি করতে পারবেন। যেমন একটা রিপোর্টের হেডার থাকবে, পেজ হেডার থাকে, গ্রুপ হেডার থাকে, তারপর ডিটেইল থাকে, গ্রুপ ফুটার থাকে, পেজ ফুটার থাকে, রিপোর্ট ফুটার। এটা মোটামুটি একটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মতোই। রিপোর্ট পেজের যেমন হেডার, তারপর আমরা একটা হেডিং দিই, তারপরে মূল কন্টেন্ট থাকে, তারপরে ফুটার থাকে, এই সেম আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। আচ্ছা, এখানে যেটা বলছে যে এমএস এক্সেস প্রপার্টিজ, এটা আমি এখন প্র্যাকটিক্যালি গেলে, মানে যখন আমরা হাতে কলমে করব, এখন হাতে কলমে আমরা প্র্যাকটিক্যাল শুরু করব, কারণ এখন এগুলা থিওরিক্যালি এখন বললে এখন আমরা বুঝতে অসুবিধা হবে। তো আমরা স্টার্টে যাব। স্টার্টে যেয়ে অ্যাক্সেস প্রোগ্রামটি ওপেন করব। অ্যাক্সেস প্রোগ্রামটি ওপেন করলে, সরি, অ্যাক্সেস প্রোগ্রামটি ওপেন করলে আপনাকে প্রথমে এরকম একটা উইন্ডোজ আপনার সামনে আসবে। তো আপনি যখন আসবে তখনই আপনি যদি মনে করেন আমরা এখন ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করব, ব্ল্যাঙ্ক মানে আগে থেকে কোনো ডাটা তৈরি করা নাই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করব। তারপরে এখানে ফাইল নেম একটা দিয়ে দেবো। মনে করেন আমরা এখন একটি কাস্টমার বা একটি স্টোরের সেলসের জন্য একটি ডাটাবেস তৈরি করব। স্টোর 1 নাম দিলাম। এখন আমি এটাকে, যদি আপনারা চান মনে করেন এখানে লোকেশন যেটা আছে এটা চেঞ্জ করে নিতে পারেন এই বোতামে ক্লিকের মাধ্যমে। আচ্ছা, মনে করেন আপনি এটাকে ডিতে বিগো এখানে সেভ করতে যাচ্ছি। ওকে দিলাম। তারপর আমার যখন সব কিছু ঠিক আছে, তারপর এখানে ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পর আমাকে অ্যাক্সেস একটি টেবিল তৈরি করে দিবে, কারণ অ্যাক্সেসের মূলই হচ্ছে একটি টেবিল ছাড়া অ্যাক্সেস কোনো বা কাজ করতে পারবো, কারণ একটি টেবিলের মধ্যেই আমরা ডাটা সংরক্ষিত থাকে। তো এখন আমরা একটি টেবিল নিলাম। টেবিলের মধ্যে যখন এই অবস্থায় আসবে একটি টেবিল, তখন এটা হচ্ছে আমাদের একটি আপনার ডাটাশিট ভিউতে আছে। ডাটাশিট ভিউতে আমরা চাইলে ডাটা এন্ট্রি করতে পারি, শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে পারবো, আর কোনো কাজ করতে পারবো না। আচ্ছা,
সবার আগে আমি একটু এক্সেসের মেনু সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যেমন এক্সেসে আপনার 1 2 3 4 5 6 7 8টা মেনু থাকে। মোটামুটি মাইক্রোসফট অ্যাপ্লিকেশন সবগুলাতেই 2010-এ 8টার মতোই মেনু থাকে। যদি না আপনি নতুন কোনো এক্সট্রা প্রোগ্রাম ইনস্টল করেন, যেমন ধরেন কোনো বাংলা টাইপিং, অপ্রো বা পিডিএফ, এগুলো ইনস্টল করলে তখন আলাদা একটা মেনু বা ওরা ক্রিয়েট করে। আচ্ছা, এখন ফাইল ট্যাবের মধ্যে আমরা কি কি পাচ্ছি? যেমন ভিউ পাচ্ছি, আমরা ভিউ গ্রুপ পাচ্ছি, অ্যাড অ্যান্ড ডিলিট গ্রুপ পাচ্ছি। এই গ্রুপের মাধ্যমে আমরা ডাটা অ্যাড ডিলিট করতে পারবো। প্রপার্টিস পাচ্ছি, এখান থেকে আমরা টেবিলের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারবো। ফরম্যাটিং, এই গ্রুপের মাধ্যমে ফরম্যাটিং চেঞ্জ করতে পারবো। আর ফিল্ড ভ্যালিডেশন, এই যে একটু আগে আমি বলছিলাম যে ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা এই গ্রুপটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, মোটামুটি এইগুলো ফাইল মেনুর বা ফাইল ট্যাবের পরিচিতি। হোম গ্রুপে এটা হোম গ্রুপে ছিল। ফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে তখন আপনি এটাকে এই ফাইলটাকে আপনি সেভ বা সেভ এস বা অ্যাক্সেসের অপশন এগুলো পাবেন। যাই হোক, আমরা এই ভিডিওতে এত ডিপে যাব না। আমরা জাস্ট একটি স্টোরেজ ডাটাবেস এবং বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল বলতে পারেন, এই লেভেলের একটা ডাটাবেস তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমরা হোম গ্রুপে আছি। আমরা কাজ করতে করতে এই বাকি ট্যাবের সাথে পরিচয় হয়ে নিব। এখন আমরা ডিজাইন ভিউতে যাব, কারণ ডিজাইন ভিউতে যাব। আচ্ছা, আমি বলতেছি কারণ কি জন্য। এটা নাম দিলাম আমি কাস্টমার। দেখেন, এখানে একটি মানে এই টেবিলের এটাকে বলা যায় যে আমরা এই টেবিলটাকে এখন ডিজাইন করব। মনে করেন আমি একটু আগে যে বলেছিলাম যে টেবিল হচ্ছে একটি পাত্র এবং ডাটা হচ্ছে পানি। এখন মনে করেন আপনি একটি পাত্রে এই 5 লিটারের একটি জারের মধ্যে যদি আপনি পানি নিতে থাকেন, কতটুকু নিতে পারবেন? 5 লিটার পরিমাণই নিতে পারবেন। তো এখানে আপনি যখন টেবিলটা ডিজাইন করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কতটুকু ডাটা এর মধ্যে নিতে চাচ্ছেন, কি ডাটা নিতে চাচ্ছেন। আচ্ছা, আমি সামনে আর একটু ভালো করে বুঝাবো। এই পর্যায়ে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন যে একটি যে টেবিল খোলা মাত্রই এখানে আইডি নামে একটি ফিল্ড ওরা তৈরি করে দেয় অটোমেটিক্যালি, এবং এখানে অটো নাম্বার দেওয়া হয়ে থাকে। এই ডাটা টাইপটা আমি এখনই একটু পরেই আপনাদের বলবো। এই পর্যায়ে আমার আইডি এবং অটো নাম্বারটা আমি আইডি এবং অটো নাম্বারটা রাখবো না, এখানে আমি কাস্টমার আইডি নেব। এবং অটো নাম্বারের জায়গায় আমি এখানে নাম্বার করে দেব। আমি ডাটা টাইপে একটু পরে আসতেছি। তারপরে এখানে আছে মনে করেন কাস্টমার নেম, এই জায়গায় আমি টেক্সট রাখবো। তারপরে আসছে কাস্টমার অ্যাড্রেস, এদিকেও টেক্সট থাকবে। তারপরে হচ্ছে কাস্টমার
টেলিফোন। এই জায়গায় আমরা চাইলে টেক্সট রাখতে পারি অথবা নাম্বার করে দিতে পারি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে ডাটাটার সম্পর্কে একটু বলবো। দেখেন এমএক্স এক্সেসে অনেকগুলো ডাটা টাইপ আছে। এই ডাটা টাইপই হচ্ছে আপনার ডাটা টাইপ, মানে কি ধরনের ডাটা এটা বলে দিবে এক্সেস। মনে করেন আপনি একটি জারের মধ্যে তেল রাখবেন, না পানি রাখবেন, না মোবিল রাখবেন, না অন্য কিছু রাখবেন, এটা বলে দিতে হবে। তো এভাবেই আমরা এক্সেসকে বলে দিব যে এটা কি ধরনের ডাটা এবং এটার কোয়ান্টিটি কি, এটা কি ধরনের ডাটা এবং এটা কোয়ান্টিটি কি। এই দুইটা হচ্ছে ডাটা টাইপের কাজ। মনে করেন আপনি একটি দোকানে গেলেন, জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলতেছি। আপনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর আপনি দোকানদারকে বললেন ভাই পানি নেই। দোকানদার আপনাকে জিজ্ঞেস করবে কতটুকু দিব, 1 লিটার, আধা লিটার। তো আপনি যতটুকু কোয়ান্টিটি বলবেন দোকানদার সেই কোয়ান্টিটি একটি বোতল আপনাকে বের করে দেবে। সেমই এখানে হচ্ছে আপনি এখানে এক্সেসকে বলে দিবেন এটা কি ধরনের ডাটা এবং এটার সাইজ কত। যেমন শর্ট টেক্সট হচ্ছে 0 থেকে 255টি ক্যারেক্টার পর্যন্ত ডাটা ধারণ করতে পারে। আপনি যদি শর্ট টেক্সট ইউজ করেন, এটা শর্ট টেক্সট হচ্ছে 2016 থেকে অ্যাক্সেস ইউজ করতেছে শর্ট টেক্সট। 2016 এর আগ পর্যন্ত 2010 এটার নাম ছিল টেক্সট স্ক্রিপ্ট। যেমন এখানে গেলে দেখতে পারবেন এখানে টেক্সট লেখা আছে, কিন্তু আপনি যদি 2016 বা তারপরেরটাতে যান, বা আমার মনে হয় 2013 থেকে এটা শুরু করছে, 2013 বা পর থেকে যান, তখন এটা আপনি দেখতে পারবেন যে এই জায়গায় শর্ট টেক্সট নামে এরা নতুন একটা ডাটা টাইপ ইন্ট্রোডিউস করেছে, যার পরিমাপ হচ্ছে 0 থেকে 255 ক্যারেক্টার। তারপরে হচ্ছে লং টেক্সট। এটা 2010 এক্সেসের নাম দিয়েছিল মেমো। এখানে কোনো ব্যক্তির নাম 255 সংখ্যার উপরে হলে সেখানে বা নাম বা অন্য যে কোনো কিছুই হতে পারে, জাস্ট এখানে বোঝানোর জন্য ব্যক্তির নাম বলেছে। 255 ক্যারেক্টারের উপরে হলে আমরা এই লং টেক্সটটা ইউজ করব। তবে নাম বা নামের ক্ষেত্রে আমরা টেক্সট বা অনেক অ্যাড্রেসের ক্ষেত্রে, মানে আমাদের বাংলাদেশের বা এই সাবকন্টিনেন্টের অনেক অ্যাড্রেস এত বড় হয় না যে 255 ক্যারেক্টার ভিতরেই থাকে, কিন্তু বাইরের দেশের অ্যাড্রেসগুলো অনেক বড় হয়। এজন্য আপনারা চাইলে লং টেক্সট, অথবা আপনি চাইলে লং টেক্সট বাংলাদেশের জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা আপনার ফিল্ডের ধারণ ক্ষমতা হার্ড ডিস্কের যতখানি জায়গা তার সমান হবে। হ্যাঁ, লং টেক্সটের পরিবর্তে এক্সেস 10 পরিবর্তে এক্সেস 10 এর নাম ছিল মেমো। তো যদি মনে করেন এটা প্রয়োজন নাই, শুধু শুধু আপনার হার্ড ডিস্কের জায়গা দখল করে রেখে লাভ নেই। আপনি যদি মনে করেন না আপনার এই 255 ক্যারেক্টারই আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি 255 ক্যারেক্টারই থাকবেন। তারপরে হচ্ছে নাম্বার হচ্ছে আমরা জানি 1 2 3 4 5 6 7 8 যা আছে নাম্বার ফিল্ডের জন্য নাম্বার আমরা ব্যবহার করব। লার্জ নাম্বার হচ্ছে ব্যবহার করে একসাথে একাধিক নাম্বার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ নাম্বার ডাটা টাইপের থেকেও বেশি। যদি মনে করেন সংখ্যা টাইপ বেশি করবেন সেক্ষেত্রে লার্জ নাম্বার। আসলে লার্জ নাম্বার আমি রিকমেন্ড করবো ইউজ না করতে, কারণ নাম্বারটাই এনাফ। কারণ আমরা নাম্বার নিলে দেখা যাচ্ছে যে কারো কাস্টমার নাম্বার নিব যেটা 11 ডিজিটের, সেটা নাম্বার এনাফ।
তারপরে হচ্ছে ডেট টাইম। ডেট টাইম যদি কোনো দিন বা তারিখ বা সময় থাকে তখন আমরা ডেট টাইম এই ডাটা টাইপটা সিলেক্ট করবো। তারপর হচ্ছে কারেন্সি। কারেন্সি হচ্ছে কোনো টাকার হিসাব যদি আসে বা টাকার প্রশ্ন আসে তখন আমরা কারেন্সিটা ব্যবহার করবো। অটো নাম্বার হচ্ছে একটু আগে যে দেখলাম, এই অটো নাম্বার অটো নাম্বার একটা মজার জিনিস, যেটা হচ্ছে আপনার যে আপনার যে ডাটা, ওই ডাটার যে রোতে মনে করেন আপনি স্থাপন করবেন, সেখানে অটোমেটিক্যালি অ্যাক্সেস একটি নাম্বার দিয়ে দেবেন, এবং ওই রোটি যদি আপনি কোনো কারণে ডিলিট করেন, তারপরের রোতে কিন্তু ওই ও কাউন্ট করবে ওই আগের রো থেকে। মনে করেন আপনি 1 নম্বর রোতে ডাটা ইনপুট করলেন, আপনি 1 নম্বর রো ডিলিট করে দিচ্ছেন, কিন্তু ও 1 নম্বর, মনে করেন 1 নম্বর রো ডিলিট করে দিচ্ছেন, তার মানে কি 1 নম্বর রোটা আর নাই, 1 নম্বর রো 2 নম্বর রোটা 1 নম্বর রো হয়ে গেছে। কিন্তু অ্যাক্সেস আপনাকে ওই 2 নম্বর ওই 1 নম্বর রোতেই নাম্বার 2 থেকে হবে, কারণ অ্যাক্সেস আপনাকে তখন ওই আবার ওই যে ডাটা ডিলিট করছেন ওইটাও কাউন্ট করে রাখে। তো অটো নাম্বার ব্যবহার করা ভালো যদি মনে করেন আপনি দেখতে চান যে কেউ আপনার ডাটা ডিলিট করছে কিনা, সেক্ষেত্রে অটো নাম্বার ব্যবহার করা ভালো। তবে অনেক সময় এটা অসুবিধার কারণ হয়ে থাকে, যেমন মনে করেন আপনি একটি টেবিল ব্যবহার করে ফেলছেন, কিন্তু আপনি চাচ্ছেন পরে আপনার ওই টেবিলে অটো নাম্বার দিতে, আপনি সেম টেবিলে অটো নাম্বার দিতে পারবেন না, কারণ আপনি অলরেডি এই টেবিলটা ব্যবহার করে ফেলছেন। যাই হোক, আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন আরো অভিজ্ঞতা হবে আপনার। তারপরে হচ্ছে ইয়েস নো। আপনি ইয়েস নো বাটন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই ডাটা টাইপ দেবেন। ওয়েলি অবজেক্ট হচ্ছে আপনি যদি কোনো ধরনের ছবি, শব্দ, এক্সেল ফাইল ইত্যাদি অ্যাড করতে চান, তখন আপনি ওয়েলি অবজেক্টটা দিবেন। হাইপারলিঙ্ক হচ্ছে আপনার কোনো লিঙ্ক যদি দিতে চান, একটি রেকর্ডে একটি লিঙ্ক রাখতে চান, সেক্ষেত্রে আপনি হাইপারলিঙ্ক ব্যবহার করতে পারেন। অ্যাটাচমেন্ট হচ্ছে কোনো ছবি, ভিডিও, যে কোনো কিছু, কোনো ফাইল আপনি অ্যাটাচ করতে পারেন এই অ্যাটাচমেন্ট ডাটা টাইপের মাধ্যমে। ক্যালকুলেটেড, এই ফিল্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখানে দেখাতে পারবেন। আর সর্বশেষ হচ্ছে লুক উইজার্ড। লুক উইজার্ড দিয়ে এটি ব্যবহার করে আপনি পছন্দ মতো ফিল্ড সরাসরি ডাটা ইনপুট না করেও অন্য লিস্ট বা ডাটা ইনপুট করতে পারবেন। আচ্ছা, এই লুকআপ উইজার্ড, মনে করেন আপনার একটি টেবিলে ডাটা আছে, আপনি ওই টেবিলের ডাটা এই টেবিলে পুল করবেন বা পুল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লুকআপ উইজার্ড একটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইগুলো ডাটা টাইপ। আশা করি আপনারা ডাটা টাইপ গুলা বুঝেছেন এবং সেই মতো ব্যবহার করতে পারবেন। সহজ কথায় হচ্ছে ডাটা টাইপটা আমরা যদি জেনারেলি চিন্তা করি যে কোনটা কি ধরনের ডাটা, আমরা যদি নিজ থেকে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, এখানে আমি কাস্টমার টেবিল তৈরি করে ফেলছি। আমার কাস্টমার টেবিলে আর কোন ডাটা নিতে যাচ্ছি না, আমি টেবিলটা ক্লোজ করে নিব এবং এটা সেভ করতে বলতেছে, আমি সেভ দিলাম, ইয়েস দিলাম। তারপরে আমি আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে দেন ক্রিয়েট ট্যাবে গিয়ে মানে বা মেনুতে গিয়ে আমি টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে আমি আবার ভিউতে থেকে ডিজাইন ভিউতে যাব। এই টেবিলের নাম আমি দেবো ইনভয়েস। ইনভয়েসে আমি অটো নাম্বারটা রাখতে যাচ্ছি, যাতে আমি একটু যেটা বললাম আমি দেখতে পারবো যদি কোনো ইনভয়েস যদি ডিলিট হয়ে থাকে বা মিসিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এটা আইডেন্টিফাই করতে পারবো। তো আমি প্রথমে দেব ইনভয়েস আইডি, এটা নাম্বার, তারপর হচ্ছে কাস্টমার আইডি, এটা টেক্সট থাকবে। দেখেন
আচ্ছা, আমি আমি একটু পরে ওই জায়গায় যাই। আমি আগে এই টেবিলটা তৈরি করে ফেলি, তারপরে আমি নিব লাইন আইটেম, এটা সংখ্যা দিতে পারেন। তারপরে দিলাম ইনভয়েস অ্যামাউন্ট, INVMT, এটা আমি কারেন্সি রাখবো। পে অ্যামাউন্ট, এটা আমি কারেন্সি রাখবো। এইগুলো কেন করতেছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তারপরে আমি টোটালটাও আমি ক্যালকুলেটেড রাখবো, কারণ আমি এখানে কাস্টমার কত দিল তার একটা হিসাব করব। সেক্ষেত্রে আমার এখানে ক্যালকুলেটেড ফাংশনটা দরকার। ক্যালকুলেটেড যখনই আমি সিলেক্ট করব, এরকম একটি উইন্ডোজ পপ আপ হবে। পপ আপ হওয়ার পর আমাকে যা করতে হবে, আমাকে ইনভয়েস টেবিল থেকে এটা এখন কাজ করবে না, কারণ এটাকে সেভ করে নিতে হবে। আমি আপাতত এটাকে কারেন্সি রেখে সেভ করতেছি। এখন আমি এটাকে ক্যালকুলেটর নেব। দেখেন, আগে আমার এই ফিল্ডগুলো আসছিল না, কারণ আমি এই টেবিলটা সেভ করে নিই। সেভ করার পরে আমার এই টেবিলগুলো আসতেছে। এখন আমি যেটা দেখব যে আমার ইনভয়েস অ্যামাউন্ট থেকে পেমেন্ট অ্যামাউন্টটা মাইনাস করব। যদি মাইনাস করতে চাই, এখানে অপারেশন যেতে হবে, অপারেটরসে যেতে হবে। অপারেটর যেয়ে মাইনাসে ক্লিক করলাম, তারপরে আমি আবার ইনভয়েস চলে গেলাম। ইনভয়েস যাওয়ার পর পেমেন্ট ডাবল ক্লিক করতে হবে। এই ফিল্ডে ডাবল ক্লিক করলেই আপনার এই জায়গায় চলে যাবে। মোটামুটি রেডি। এখানে ওকে দিব। ইনভেস্ট এর মতোই এখানে এটাতে কাজ করতে দিবে না। Windows total calculated আগে কোনো একটা প্রবলেম হয়েছিল, এর জন্য কাজ করতে দিচ্ছিল না আমাকে। যাই হোক, এখন আর বুঝতে পারলেন কি জন্য আমি ইনভয়েস যেমন কারেন্সি এবং ইনভয়েস পেমেন্ট অ্যামাউন্ট কারেন্সি দিচ্ছি। এখন এখানে একটা প্রবলেম আছে, যেমন এখানে যে কারেন্সি ফরম্যাটটা আছে, আপনি যদি এখানে ইনপুট দেন তাহলে ডলার অটোমেটিকলি বাই ডিফল্ট ডলার সাইন চলে আসবে। তো আমরা যদি ডলার সাইনের পরিবর্তে বাংলাদেশি টাকা দিতে চাই বা অন্য যে কোনো দেশের
অন্য যে কোনো দেশের টাকা এখানে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই সিম্বলটা এখানে নিয়ে আসতে হবে। সিম্বলটা কোথায় পাওয়া যাবে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। সিম্বলটা আমরা ওয়ার্ড থেকে নিয়ে আসবো। ইনসার্ট সিম্বল, ওয়ার্ড সিম্বল, এখান থেকে যদি আমরা কারেন্সি, কারেন্সি সিম্বল, এখানে ডলার আসছে, এখানে টাকার সিম্বলটা তো নাই। যাই হোক, আমরা এখানে লিখে দিতে পারি অথবা চাইলে আমার আগের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব ওই জায়গাতে আমরা নিয়ে আসলে আরো তাড়াতাড়ি হবে। আমাদের যে ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে কারেন্সি চেঞ্জ করতে হয়, তো এই ভিডিও ডিসক্রিপশনে গেলেই এইটা ইয়েটা পেয়ে যাবেন। যেমন আমি যদি এটা নিয়ে যাই, এটা জাস্ট এখানে এভাবে পেস্ট করে দিতে হবে। ওকে, ফরম্যাটটা বোঝার জন্য আমি এখানে আবার দিচ্ছি। এই ফরম্যাটটা আপনাকে এই যে ইনভয়েস অ্যামাউন্টের যে ঘরে আছে, এই ঘরে ক্লিক করলে এই এখানে চলে আসবে। আপনি দেখেন আবার পেমেন্ট অ্যামাউন্টের জন্য আবার সেম কাজটা করতেছে। এই ফরম্যাটটা এখানে এভাবে দিয়ে দিতে হবে, তাহলেই আপনার এটা ডলার সাইন আসবে না, টাকার সাইন আসবে। আপনি চাইলে অন্য যে কোনো কারেন্সি এখানে ব্যবহার করতে পারবেন। কারেন্সি চেঞ্জ করার জন্য জাস্ট এখানে যে টাকার সিম্বলটা আছে, এই যে টাকার সিম্বলটা আছে, এই টাকার সিম্বলটা আপনি অন্য সিম্বল দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার এখন ইনভয়েস টেবল তৈরি করে ফেলেছি, এটা ক্লোজ করে দিব। এখন আমার দুইটা টেবল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি একটি ফর্ম ডিজাইন করব। আপনার চাইলে আমি দুভাবে দেখাচ্ছি, একবার ম্যানুয়ালি করে, একবার অটোমেটিক করে। ম্যানুয়ালি যেটা করতে চান আপনি, সেই এখানে ফর্ম ডিজাইনে ক্লিক করতে হবে। ফর্ম ডিজাইনে ক্লিক করলে এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। তারপর এখানে যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজের কাছে যে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এখানে ক্লিক করলে এখানে এইরকম একটি সিম্বল আসবে যেখানে শো অল টেবল লেখা থাকবে। তো আমি এখন কাস্টমার টেবিলের জন্য একটি ফর্ম ক্রিয়েট করবো, এর জন্য কাস্টমার টেবিলটা ওপেন করলাম। তারপর আইডিটা নিয়ে আসলাম। আপনি টেনে নিয়ে আসতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে এই জায়গায় চলে যাবে। আচ্ছা, কাস্টমার আইডিটা আমি উপরে রাখবো।
তারপর কাস্টমার নেম, তারপর কাস্টমার অ্যাড্রেস। আচ্ছা, এগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে না? আমরা এবার সিলেক্ট করে এই যে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যেয়ে স্ট্যাক এখানে ক্লিক করলে দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন আমি আবার ডিজাইনে যাব, বাটন নিব। বাটন নিতে হলে এখানে ডিজাইনে যেয়ে বাটনে ক্লিক করতে হবে। এখন বাটনে ক্লিক করার পরে এটা চলে আসে। আমি এখানে ক্লিক করার পরে এই উইজারটা চলে আসবে। চলে আসলে পরে আমার এখন কি করতে হবে, আমার রেকর্ড এখানে দেখেন দুইটা ক্যাটাগরি আছে। একটা এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে, আবার অ্যাকশনসও আছে। দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি এগেনস্টে অ্যাকশনগুলো আলাদা। যেমন রেকর্ড নেভিগেশন হচ্ছে বিচরণ করা বা খুঁজে বেড়ানো। সেক্ষেত্রে আপনি যদি কোনো রেকর্ড খুঁজতে চান, সেখানে রেকর্ড নেভিগেশনে ক্লিক করে, যেমন এখানে যে কোনো একটা মনে করেন ফাইন নেক্সট যদি চান, আপনি ফাইন নেক্সট নিতে পারবেন, ফাইন রেকর্ড নিতে পারবেন, গো টু ফার্স্ট রেকর্ড নিতে পারবেন। এভাবে আপনি বিভিন্ন অ্যাকশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। কিন্তু আমি আগে একটু দেখাই নেই, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি এখন রেকর্ড অপারেশন যাব, কারণ আমি রেকর্ডটা অ্যাড করতে যাচ্ছি। একটি রেকর্ড ঢুকাইতে গেলে আমার রেকর্ড অপারেশন যে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করতে হবে, তারপর নেক্সট দিতে হবে। আপনি চাইলে এখানে পিকচার দিতে পারেন, আবার টেক্সট নিতে পারেন। আমি টেক্সট নিতে যাচ্ছি। অ্যাড নিউ অ্যাড রেকর্ড নামে একটি বাটন ক্রিয়েট হয়েছে। আমি কোনো একটি বাটন নিব। দেখেন এই উইজারটা অনেক সময় আসে না, আমি একটু দেখাই দিই। এখানে একটি অপশন আছে ইউজ কন্ট্রোল উইজার। এটা যদি অনেক সময় টিকমার্ক না থাকে, যেমন আমি টিকমার্ক উঠাই দিলাম, যদি আপনি এখানে ক্লিক করেন, এই উইজারটা কিন্তু আসতেছে না। তো এটা আনতে হলে কি করতে হবে, আমাকে এই জায়গায় দেয়া এটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তাইলে এখন দেখেন আমি যদি একটা বাটন নেই, তাইলে এই ইউজারটা আসতেছে। এখন আমি এটা দিয়ে রেকর্ড নেভিগেশন জন্য ব্যবহার করবো। এই বাটনটা রেকর্ড নেভিগেশনের জন্য আমি ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে রেকর্ড নেভিগেশনে ক্লিক করে প্রথমে আমি ফার্স্টে করে নিই, তারপর নেক্সট দিলাম। এক্ষেত্রে আমি পিকচার নেই, পিকচার দেখতে সুন্দর লাগতে পারে। এইরকম একটি পিকচার আমরা চাইলে টেক্সট নিতে পারেন, পিকচার সিলেক্ট করতে পারবো। আমি আরেকটি বাটন নিব, এক্ষেত্রে এটা নেভিগেশনের জন্য এটা হবে গো টু নেক্সট রেকর্ডের জন্য। নেক্সট পিকচার থাক। এভাবে আমরা তিনটা বাটন নিয়ে নিব। দেন আমাদের কাস্টমার ফর্মটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ফর্মটা সেভ করব। কাস্টমার নামে সিলেক্ট করি। দেখেন দুইটা গ্রুপ তৈরি হয়েছে, একটা টেবিল গ্রুপ, একটা ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপে ফর্ম আছে, টেবিল গ্রুপে টেবিল আছে। আচ্ছা, এখন আমি আবার এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে এখন আমি অটোমেটিক একটা টেবিল তৈরি করব। এটা ক্লিক করলে আমাকে অ্যাক্সেস নিচ থেকেই একটি টেবিল তৈরি করে দিয়ে দিবে। আমি ম্যানুয়াল দেখালাম, অটোটাও দেখালাম, দুটাও আপনার জানা থাকবে। এক্ষেত্রে আমি সেম ভাবে তিনটা বাটন নিব। রেকর্ড অপারেশন, অ্যাড নিউ রেকর্ড, টেক্সট থাক। তারপরে এখানে দেখেন এই বারটা অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমি একটা বাটন নিই, তাহলে এই পুরো বারের সমান বাটন একটা হয়ে যাবে। আমি চাচ্ছি যে দেখেন পুরো বারের সমান একটা বাটন হয়ে গেছে, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। আমি এই বারটাকে স্প্লিট করে ফেলি।
অ্যারেঞ্জে যে স্প্লিট হরিজন্টাল, আমি আবার স্প্লিট করব, এটাকে আবার স্প্লিট করতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এই সাইজটি থাক। এখন আমি আবার ডিজাইনে চলে যাব, যে বাটনে ক্লিক করে রেকর্ড অপারেশন চলে যাব। না, এখন রেকর্ড না, নেভিগেশন, গো টু ফার্স্ট রেকর্ড, পিকচার থাক, সিঙ্গল এটাও নেই, রেকর্ড অপারেশন, রেকর্ড নেভিগেশন, নেক্সট রেকর্ড, পিকচার থাক। ঠিক আছে, আমার এখন দুইটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এখন মনে করেন আমি ফর্মের দ্বারা ডাটা ইনপুট দিব। যখন আমি ফর্ম দ্বারা ডাবল ক্লিক করবো, এটা স্বভাবতই এটা ফর্ম ভিউতে খুলবে। ফর্ম ভিউতে থাকাকালীন আমাদের ডাটা ইনপুট দিতে হবে। দেখেন এই জায়গায় ভিউতে যায়, হোম ট্যাবে যায়, ভিউ যায়, ফর্ম ভিউ এর আন্ডারে যায় আমাদের ডাটা ইনপুট দিতে হবে। তো আমরা প্রথমে কাস্টমার আইডি দিয়ে দেবো। 1 নম্বর কাস্টমার নেম মনে করেন রহিম দিলাম, অ্যাড্রেস মনে করেন দিলাম সিলেক্ট, টেলিফোন নাম্বার দিলাম একটা 0172 দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করো। অ্যাড রেকর্ডে দেওয়া মাত্রই আমার ডাটাটা কোথায় গেল, আমার কাস্টমার টেবিলে চলে গেল। দেখেন এই কাস্টমার টেবিলে এই ডাটা অ্যাড হয়েছে। এখন আমরা ডাটা খোলা থাক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। কাস্টমার 2 যেমন করেন দিলাম, অ্যাড্রেস মনে করেন ঢাকা, টেলিফোন নাম্বার 01902 এটা থাকলো, অ্যাড রেকর্ড দিয়ে। এখন আমরা চাইলে দেখেন ফার্স্ট রেকর্ডে যে আমরা রেকর্ডটা দেখতে পারতেছি, নেক্সটে যে নেক্সট রেকর্ডটাও দেখতে পারতেছি, কিন্তু দেখেন এখানে এটা আমরা দেখা যাচ্ছে না কেন? এই টেবিলটা আপডেট হয়নি। আপডেট করতে হলে কি করতে হবে? আপনি ক্লোজ করে দিতে পারেন অথবা রিফ্রেশ দিতে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আবার ওপেন করি, তারপর দেখেন এখানে দুইটা ডাটা অলরেডি ইনপুট হয়েছে। আচ্ছা, আমরা এই দুজন কাস্টমার নিয়ে থাকি, আমি আর বল করতে যাচ্ছি না। দুজন কাস্টমার নিলাম। এখন আমরা দুজন কাস্টমারের জন্য ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েসে ক্লিক করলাম। এটা এখানে কিছু লিখতে হবে না, কারণ এটা আমরা অটো নাম্বার দিয়েছি, এটা অ্যাক্সেস অটোমেটিক্যালি একটা নাম্বার দিয়ে দিই। এখন মনে করেন ইনভয়েস নাম্বার আইডি 1 দিলাম, কাস্টমার আইডি 1, লাইন আইটেম মনে করেন 5টা লাইন আইটেম নিচে, ইনভয়েস অ্যামাউন্ট হচ্ছে আপনার 100 টাকা। দেখেন এখানে টাকা আসছে এবং লাল কালার আসছে ওই জায়গায় রেড লিখে দেওয়ার জন্য। আমরা চাইলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। এই যে এখানে যে রেডটা লেখা আছে, এখানে যে আপনি যে কালার দিবেন অথবা এটা নাও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, পেমেন্ট অ্যামাউন্ট মনে করেন উনি 50 টাকা বাকিতে নিছে, 50 টাকা এখানে দিলাম। আচ্ছা, এখানে একটু সংশোধন করতে হবে আমাদের টেবিলে দিয়ে, কারণ এখানে প্লাস দেখাচ্ছে, এখানে মাইনাস দেখানোর কথা। তাহলে আমাদের কি করতে হবে? হোমে দিয়ে ডিজাইন ভিউ দিতে হবে। এখানে যে ক্যালকুলেটর ফিল্ডটা আছে, এখানে দিয়ে দিলাম। পেমেন্ট অ্যামাউন্ট যদি কম থাকে সেক্ষেত্রে মাইনাস দেখাবে, আদারওয়াইজ এখানে প্লাস দেখাচ্ছে। সেভ দিলাম।
সেভ দিয়ে আমরা ডাটা ভিউতে যাই, দেখেন এখানে মাইনাস দেখাচ্ছে, কারণ উনি আমার ইনভয়েস টাকা আছে 100 টাকা, উনি পেড করছে 50 টাকা এবং 50 টাকা বাকি আছে, মানে মাইনাস 50। এখানে ডলারটা দেখাচ্ছে, এখানে ফরম্যাট করে দিলে, এখানে সেম ভাবে ফরম্যাট করে দিলে এখানে এই পাউন্ড সাইনটা দেখাচ্ছে, মানে পাউন্ড সাইন দেখাচ্ছে। যে আমরা সামনে আগাই, আমরা আরো কিছু ডাটা এন্ট্রি দিই। ইনভয়েস যায়, ইনভয়েস আইডি ট্রু, কাস্টমার আইডি একই থাকলো, কাস্টমার আইডি আমি 2 দিলাম। উনি মনে করেন দুইটা আইটেম নিছে, ওনার 75 টাকা হয়েছে, 74 টাকা আছে, উনি 74 টাকাই দিয়ে দিচ্ছে। এখানে ওনার কোনো বাকি নাই, এখানে ইনভয়েস টোটাল 0। এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন, ইনভয়েস রিমেইনিং, অথবা আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, দিয়ে অ্যাড রেকর্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা দেখি ইনভয়েসে জায়গায় অ্যাড হচ্ছে কিনা। এটা খোলা ছিল, এটা বন্ধ করে আবার আচ্ছা, আমরা আবার চেষ্টা করে দেখি। নিউতে থাকা অবস্থায় আমাকে করতে হবে, এখানে নিউতে থাকা অবস্থায় আমাকে ডাটা এন্ট্রি দিতে হবে। ইনভয়েস আইডি হচ্ছে 2, কাস্টমার আইডি 2, লাইন আইটেম মনে করেন 3টা নিচে, ইনভয়েস অ্যামাউন্ট হচ্ছে 75, পেমেন্ট অ্যামাউন্ট 75, এখানে 0, নিউ রেকর্ড, ক্লোজ করি, ক্লোজ করে দেখি। হ্যাঁ, এখন নিচ্ছে আমাকে, এখন যেটা আমার ভুল হয়েছিল, আমার ওই আগের ডাটা থাকা অবস্থা এখানে এন্ট্রি দিলে ওই জায়গায় এন্ট্রি নেবে না, তো এটাকে ফাঁকা রেখে আপনাকে এন্ট্রি দিতে হবে। এখন মনে করেন এখন এই পর্যায়ে মনে করেন আমরা দেখলাম কিভাবে একটি টেবিল তৈরি করতে হবে, ফর্ম তৈরি করতে হবে, কিভাবে ফর্মের মাধ্যমে টেবিলে ডাটা ইনপুট দিতে হবে। এখন আমরা দেখব কিভাবে টেবিল রিলেশন তৈরি করতে হবে। যেহেতু অ্যাক্সেস একটি রিলেশনাল বেস ডাটাবেস, তো আরডিএমএস ডাটাবেস যেটাকে বলে, তো আমরা এই পর্যায়ে দেখব কিভাবে একটি রিলেশন তৈরি করতে হয়। রিলেশন কয়েক ধরনের আছে, যেমন আচ্ছা, হোয়াট ইজ টেবল রিলেশন? রিলেশনশিপ দুটি ভিন্ন টেবিল ডাটা, রিলেশনশিপ দুটি ভিন্ন টেবিলের ডাটা একত্রিত করতে সহায়তা করে। অর্থাৎ আপনি মনে করেন একটি ফিল্ডে ডাটা এন্ট্রি দিলেন, সেই ডাটাটা আপনি অন্য টেবিলে রিফ্লেক্ট করতে গেলে আপনার রিলেশনশিপ ইউজ করলে এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। যেমন টেবিল, এখন টেবিল রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলের ফিল্ডের সাথে অন্য টেবিলের কমন ফিল্ড সংযোগ, লিঙ্ক করা। যে নিচে লক্ষ্য করুন, যে নিচে টেবিলে দেখা যাচ্ছে যে কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডি, এবং কাস্টমার টেবিলের কাস্টমার আইডি, অর্ডার টেবিলের কাস্টমার আইডি। আমাদের এখানে কি টেবিল আছে? কাস্টমার এবং ইনভয়েস।
কাস্টমার কাস্টমার টেবিলের কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি, এবং অর্ডার টেবিলের মানে আমাদের ইনভয়েস টেবিলের কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি। এই প্রাইমারি কির সাথে ফরেন কিটা লিঙ্ক করে দিতে হবে। আচ্ছা, এখানে তিন ধরনের রিলেশনশিপ আছে। একটা হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনি হচ্ছে একজনের সাথে অনেকজনের রিলেশন। মেনি টু মেনি হচ্ছে অনেকের সাথে অনেকের রিলেশন। আর ওয়ান টু ওয়ান হচ্ছে একজনের সাথে একজনের রিলেশন। মানে একটি রেকর্ডের সাথে বা ডাটা ফিল্ডের সাথে আরেকটি ডাটা ফিল্ডের রিলেশন বোঝাচ্ছে এখানে। আচ্ছা, ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে হয়? একটি টেবিলের প্রাইমারি কি, একটি টেবিলের ফরেন কি। এখানে বলে দিই যে এই রিলেশনশিপ মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই একই ধরনের ডাটা টাইপ হতে হবে। দুটি ভিন্ন ধরনের ডাটা টাইপ হলে রিলেশনশিপ হবে না। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখি মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ মনে করেন প্রোডাক্ট এবং অর্ডার টেবিলের রিলেশনশিপ। একটি অর্ডার একটি টেবিলে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আবার একটি প্রোডাক্টের অনেক অর্ডার থাকতে পারে। আর এটাই হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, এটা মনে হয় বোঝা যায় নাই, আমি আবার বলতেছি। মনে করুন প্রোডাক্ট এবং অর্ডার দুটি টেবিলে রিলেশনশিপ করবো আমরা। একটি অর্ডার ও প্রোডাক্ট টেবিলে অনেকগুলো একটি অর্ডার এ প্রোডাক্ট টেবিলে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আবার একটি প্রোডাক্টেও অনেক অর্ডার থাকতে পারে। অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। একটি অর্ডারে প্রোডাক্ট টেবিলের অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। যেমন একটি প্রোডাক্ট টেবিলের আন্ডারে মনে করেন সাবান থাকলো, শ্যাম্পু থাকলো, অনেকগুলো একটি প্রোডাক্ট টেবিলের আন্ডারে থাকবে। আবার একটি প্রোডাক্টের জন্য অনেকগুলো অর্ডার থাকতে পারে। সেক্ষেত্রে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ করতে পারি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি, যেমন একজন মানুষের একটি পাসপোর্ট থাকবে এবং শুধুমাত্র ওই নির্দিষ্ট মানুষের জন্য এটা সংরক্ষিত থাকবে। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে একটি রিলেশনশিপ তৈরি করে দেখব। সেজন্য আমাকে ডাটা টুলে যেতে হবে। আমি আমাদের সবগুলা বন্ধ করে দিতে হবে, দিয়ে ডাটাবেস টুলে যাব। ডাটাবেস টুল ট্যাবে যাব, যে রিলেশনশিপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ পপআপ হবে। কাস্টমার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড দিব, ইনভয়েসে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড দিব, দিয়ে এটা ক্লোজ করে দেব। এখন আমরা ওই যে কাস্টমার আইডি ক্লিক করে ড্র্যাগ করব, মানে ধরে রেখে ড্র্যাগ করে ওই ইনভয়েসের কাস্টমার আইডির উপর ছেড়ে দিব। ছেড়ে দিলে এরকম একটা উইজার্ড পপআপ হবে। পপআপ হওয়ার পর আপনারা দেখেন অলরেডি এটা কাস্টমার টেবিলের সাথে কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডি, কাস্টমার টেবিলের সাথে ইনভয়েস টেবিল রিলেশনশিপ তৈরি করে দিচ্ছে। এখন আমাকে এই বক্সগুলো ঠিক চিহ্ন করে দিতে হবে। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে এই আপনার যদি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ফিল্ডের রিলেশনশিপ করতে হয়, তখন আপনাকে এনফোর্স রিলেশন ইন্টিগ্রিটি এটা দিলে আপনার ওই এক টেবিলের ডাটা আরেক টেবিলে অটোমেটিক আপডেট হবে। হ্যাঁ, এটা দিলে ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড, এটা দিলে অটোমেটিক আপডেট হবে। যেমন একটি টেবিলে ডাটা চেঞ্জ করলেন, সেম ডাটা অন্য টেবিলে আছে, ওই টেবিলে দেওয়া অটোমেটিক আপডেট হবে। আমি আপনাকে চেঞ্জ করে দেখাইলে তখন বুঝতে পারবেন। আর এটা ক্যাসকেড ডিলিট, এটা হচ্ছে ঠিক চিহ্ন দিব আমরা যদি আমরা কোনো ডাটা ডিলিট করে দিই। মনে করেন একজন কাস্টমারকে যদি আমরা কোনো কারণে ডিলিট করে দিই,
তাহলে ওই ইনভেস্টেবল থেকেও এটা চলে যাবে। যদিও এটা অসুবিধা, ইনভেস্টেবল আমরা রাখতে চাই, সেক্ষেত্রে যদি রাখতে চান সেক্ষেত্রে টিক চিহ্নটা উঠে দিতে পারেন। যদি যে আপনি ওই জায়গাতে ডাটা ডিলিট করলে ইনভেস্ট ডাটা থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা টিক চিহ্নটা উঠাই দিই। ওটা শুধুমাত্র আমরা যদি ওই কাস্টমার টেবলে যদি আপডেট করি, সেক্ষেত্রে শুধুমাত্র আপডেটটা আমরা এখান থেকে নিব, তারপর আমরা কেটে দিলাম। Relationship must be on same number field with the same number data type. Okay. আমাদের ডাটা টাইপ কি ভিন্ন হয়েছে? কাস্টমার আইডি নাম্বার, এই যে কাস্টমার আইডি এখানে ট্যাক্স দেওয়া ছিল। আমি একটু আগে যেটা বলছিলাম যে একই ডাটা টাইপ যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে এই রিলেশনশিপটা তৈরি করতে দিবেন। তো আপনাকে এখানে নাম্বার করে দিয়ে সেভ করে দিতে হবে। ইয়েস, সাম ডাটা মে বি লস বলতেছে, ডাটা লস করে কিছু নাই, ক্লোজ করে দিলাম। এখন আমরা সেম একইভাবে টেনে ড্র্যাগ করে এনফোর্সের টিক চিহ্ন দিয়ে দেবো, আপডেটের টিক চিহ্ন দিয়ে ক্রিয়েটে দেবো। দেখেন এখানে 1, এখানে একটা ইনফিনিটি সাইন দিয়ে দিছে, মানে 1 to many। এখানে ইনফিনিটি সাইন মানে 1 to many, একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এই রিলেশনশিপ তৈরি করার পর আপনি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করা না পর্যন্ত এই রিলেশনটা অ্যাক্টিভ হবে না। রিলেশনশিপটা অ্যাক্টিভ করতে আমাদের ক্লোজ করে দিতে হবে। এটা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ? ইয়েস, সেভ। এখন দেখেন আমাদের ইনভয়েসে কি কোন ডাটাগুলো আছে। আচ্ছা, এখানে কাস্টমার 2 এর জন্য শুধুমাত্র ডাটাগুলা তৈরি ইনপুট দেওয়া আছে। আমি কাস্টমার 1 এর জন্য একটি ডাটা ইনপুট দিয়ে দিই, খালি রাখা অবস্থায়। ইনভয়েস আইডি মনে করেন 3, কাস্টমার আইডি 1, লাইন আইটেম 5, ইনভয়েস অ্যামাউন্ট 100, পেমেন্ট অ্যামাউন্ট 50, ইনভয়েস টোটাল হচ্ছে -50, ক্যালকুলেট করে দিলাম। এখন দেখি তো যে হ্যাঁ, আমাদের নতুন একটি ডাটা অ্যাড হয়েছে। এখানে -50 ব্যালেন্স দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি আপনি মনে করেন আপনার মাস শেষ হয়েছে, বা ওই যে স্টোরের মালিক চাচ্ছে যে দেখতে যে কার কাছে কত পাওনা আছে বা ওর কি বাকি বা হিসাবটা মিলিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা একটা কোয়ারি জেনারেট করব। কোয়ারি জেনারেট করতে আমাদের কি করতে হবে, ক্রিয়েটিভে যাওয়া কোয়ারি আন্ডারে কোয়ারি উইজার্ডে ক্লিক করতে হবে। এখানে সিম্পল কোয়ারি উইজার্ড সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করতে হবে। তারপরে আমরা কিছু ডাটা নিব কাস্টমার টেবল থেকে। এখানে দেখেন দুইটা টেবল আসছে, একটা কাস্টমার টেবল, একটা ইনভয়েস টেবল। এই রিলেশনশিপ তৈরি করার কারণে আমরা আমাদের এই সুবিধাটা পাচ্ছি আর। আচ্ছা, কাস্টমার টেবল থেকে আমি শুধু কাস্টমার আইডিটা নিলাম, না কাস্টমার আইডি নিব, কাস্টমার নেম নিব, অ্যাড্রেসও নিব যদি মনে করেন ফর্ম দিতে হয় যে ওনার কাছে বাকি আছে বা বাকি টাকা ফেরত দেন, এই জন্য। তারপর আমি এখান থেকে কি নিব, আমি শুধু এখান থেকে আমার ইনভয়েস টোটালটা নিব, আমার অন্যগুলোর দরকার নেই। নেওয়ার পর আমি নেক্সটে দিব, দেওয়ার পর ডিটেল অপশন ঠিক সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে দিব। তারপর ওই জায়গায় মডিফাই দ্য কোয়ারি ডিজাইনে সিলেক্ট করে ফিনিশ দিব।
এই পর্যায়ে দেখেন আমার এই আগে যে রিলেশনশিপটা তৈরি করেছিলাম এই রিলেশনশিপটা আসছে, পাশাপাশি আমার এই অপশনগুলো দিয়ে দিছে। আমরা এখানে এই অপশনে আসার পর এই যে ইনভয়েস এখানে ক্লিক করা অবস্থায় টোটালসে ক্লিক করে যে গ্রুপ আই যেখানে লেখা আছে এই জায়গাতে ক্লিক ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করে সামেতে ক্লিক করার পর এখানে উপরে বাম দিকে একদম যে রান অপশনটা আছে, রানে যেয়ে ক্লিক করো। দেখেন এখানে আমার সামারি এখানে চলে আসছে যে রজনীর কাছে আমি 50 টাকা পাই, কিন্তু করিমের কাছে আমার কোনো টাকা পাওনা নাই। এখানে দেখেন যদি আপনি ইনভয়েস টেবিলটা দেখেন, এখানে দেখেন 3টি ডাটা আছে। 3টি ডাটাকে যেহেতু আইডি দুইটা পাইছে, আইডি নাম্বার 1 আইডি নাম্বার 2, এই দুইটা আইডিকে ও এক করে সামারি তৈরি করছে এবং এখানে এই যেহেতু একের জন্য একটি আইডি আছে, একের জন্য একটি সামারি ক্রিয়েট করছে। এখন আমরা যা বলতেছিলাম যে আগে যে এখন আমরা দেখব যে আসলেই ও সামারিটা ঠিকমতো করতেছে কিনা, সেজন্য আমরা একটা ইনপুট দিব। এখানে ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আইডি নাম্বার 4, ইনভয়েস নাম্বার 4, কাস্টমার আইডি 1, লাইন আইটেম হচ্ছে মনে করেন ও আমার কাছ থেকে 6টা আইটেম নিছে। অ্যামাউন্ট ইনভয়েস অ্যামাউন্ট ছিল মনে করেন 50 টাকা, ও আমাকে বাকি কত আগের বাকি সহ আমাকে 100 টাকা দিচ্ছে। তাহলে টোটাল ও 50 টাকা পজিটিভে আছে। অ্যাড দিলাম, যার পর আমি যদি কোয়ালিটা আবার রান করি, দেখেন ওর ব্যালেন্সটা সমান হয়ে গেছে, কারো কাছে এখন আমি কোনো টাকা পাই না। এটা হচ্ছে আপনার কোয়ারির সুবিধা, যে আপনি ইচ্ছা মতো ডাটা পুল করতে পারতেছেন। যেমন আমি কাস্টমার টেবিল থেকে কাস্টমার আইডি, কাস্টমার নেম এবং কাস্টমার নাম্বার নিয়ে আসলাম, টেলিফোন নাম্বার নিয়ে আসলাম, এবং এখানে ইনভয়েস থেকে আমি ওর কাছে কত টাকা পাই সেটা নিয়ে আসলাম। এই গেল আপনার কোয়ারির। আমরা এই পর্যন্ত 3টা জিনিস শিখলাম, কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়, কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয়, কিভাবে একটি কোয়ারি রান দিতে হয়। এখন আমরা দেখব কিভাবে একটি রিপোর্ট জেনারেট করতে হয়। তো যদি দেখেন এখানে কাস্টমার কোয়ারিতে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে এই কোয়ারিতে ক্লিক করা, আমি আবার করে দেখাচ্ছি। এটা এই যে কাস্টমার কোয়ারিতে ক্লিক রাখা অবস্থায় আমরা রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করলেই দেখেন একটা সুন্দর একটি ফর্ম তৈরি করে দিচ্ছে অ্যাক্সেস কাস্টমার কোয়ারি নাম দিয়ে। এখানে চাইলে আমরা এখানে এটা এডিট করতে পারি। মনে করেন আপনার শপের নাম দিলেন, মনে করেন বিগো শপ, তারিখ থাকলো এই জায়গায়। আপনি চাইলে এখানে যে লেআউট ভিউতে যেও এটা চেঞ্জ করতে পারেন, এটা লেআউটটা চেঞ্জ করে দিতে পারেন। এটা মোটামুটি ভালো আছে। আমি জাস্ট জিরোটা রাখতে যাচ্ছি না, এই জিরোটা আমি ডিলিট করে দিলাম। ক্লিক করে ডিলিট। পেজ নাম্বারটা আমি একটু নিচে যাচ্ছি, পেজ নাম্বারটা তো উপরে রাখতে যাচ্ছি না। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। সাম অফ ইনভয়েসগুলো নাম দিয়ে শুধুমাত্র টোটাল রেখে দিতে পারেন। কাস্টমার টেলিফোন নাম্বার, কাস্টমার নেম,
এগুলো আপনি চাইলে মিডিলে নিয়ে আসলেন, এভাবে সুন্দর করে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাক্সেস এতটুকু জানলে পরে আপনি মোটামুটি একটি ভালো ডাটাবেস তৈরি করতে পারবেন যে কোনো কাস্টমারের জন্য। তো এতটুকু, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক আছে, ফেসবুকে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাই।